আমি এক্সপেক্ট করছিলাম যে আমাদের রাজনীতিতে আমরা যে গুণগত পরিবর্তনটা চাই এই ডিসকাশনটাই হওয়া উচিত, যে বিএনপি জামাত বা প্রধান দলগুলো তাদের ইশতেহারগুলো ঘোষণা করবে বা তাদের পলিসিগুলো জনগণের সামনে বলবে, দেন আমরা এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ করব, কতটুকু আসলে কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু আসলে কথাগুলো আসলে দেশের জন্য ভালো কোনটা মন্দ, এগুলো শুনে দলগুলো আবার পর্যালোচনা করবে, রিভাইজ করবে এবং ফাইনালি যেগুলো ভালো হয়, যে দল থেকে হোক, যে দলে গভর্নমেন্টে আসুক, ভালোগুলো তারা নিয়ে দেশ পরিচালনা করবে। সো আমি এটা খুব আমি পছন্দ করেছি যে তুষার ভাই এগুলা রিভিউ করেছেন এবং অনেকগুলো প্রশ্ন তুলেছেন। কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমার পারভিউর বাইরে, মানে আমার এক্সপার্টিজের বাইরে। আমি কমন কিছু জিনিস যেগুলো আমার ক্যাপাসিটির মধ্যে পড়বে সেগুলো, কারণ এখানে অনেকগুলো এক্সপার্ট টিম কাজ করেছে, এক একটা টিম আসলে এক এক ধরনের এক্সপার্টিজের। তুষার ভাই শুরুতে একটু বলছিলাম না যে এটা বিভিন্ন গ্রুপ বিভিন্ন পার্ট করে, সো এটাতেও হয়েছে এরকম 10-15টা টিম 10-15টা পার্ট করেছে, তারপর কম্বাইন করে করা হয়েছে। তো আমি জাস্ট কয়েকটা জিনিস যেটা ওই ফ্যামিলি কার্ড নিয়ে ভাই, যেটা আমি শেষের দিক থেকে একটু যদি যাই, যে গায়ে হাত তোলার কথাটা, এটা আসলে ওই যে রিসেন্টলি যে জামায়াতের নারী কর্মীদের উপর নানান জায়গায় গায়ে হাত তোলা হচ্ছিল, ওটাকেই বলা হয়েছে যে তোমরা একদিকে বলছো ফ্যামিলি কার্ড দিবা নারীদেরকে, আরেকদিকে নারীদের গায়ে হাত তুলতেছো, ফ্যামিলি কার্ড দিয়ে নারীদের গায়ে হাত তুলছো। কথাটা ওভাবে হয়তো একটু মিসকোট হয়েছে তুষার ভাইয়ের কাছে। ব্যাপারটা কার্ড দিয়ে গায়ে হাত তোলা না, মানে একদিকে কার্ড দিতে বলছো, আরেকদিকে গায়ে হাত তোলার কথা বলছো। আর যেটা যে জামায়াতও অনেকগুলো কার্ড দিচ্ছে এরকম, এই প্রসঙ্গটা জামায়াতও অনেকগুলো সার্ভিস অফার করতেছে, কিন্তু সেগুলো যে আলাদা আলাদা কার্ড দিয়ে এরকম না, যে একটা ইন্টিগ্রেটেড কার্ডের অধীনে যাবে, ওভারল্যাপিংগুলো কেমন হয় হেলথের ক্ষেত্রে, যেমন আমি বলছিলাম আরেকটা প্রোগ্রাম জামাত বলছে হেলথের ক্ষেত্রে, যে ফার্স্ট 1000 ডেজ, যে একটা বাচ্চার মায়ের গর্ভে আসা থেকে শুরু করে বয়স 2 বছর হওয়া পর্যন্ত তার যে ক্রিটিক্যাল সময়টা 1 বছর, এই সময়ে যে তার নিউট্রিশন এবং হেলথের যে সাপোর্টগুলো দরকার, এই সাপোর্টটা দিবে মায়ের জন্য প্রেগন্যান্সির সময় এবং বাচ্চার জন্য 2 বছর বয়স পর্যন্ত। ফ্যামিলি কার্ডের কথাটা আসছে যেহেতু, আমি একটু জাস্ট মেনশন করি। কর্মঘণ্টার কথা কিন্তু আবারও বলা হয়েছে যে 5 ঘন্টা কর্মঘণ্টার কথাটাও এসেছে, কর্মঘণ্টার কথাটা আমি বলবো। তো ফ্যামিলি কার্ডের কথাটা আর ভার্সেস জামাত যে অফারগুলো করছে, এটার মধ্যে একটা মৌলিক পার্থক্যটা হচ্ছে এখানে, যে ফ্যামিলি কার্ডের ক্ষেত্রে আমরা যখন একটা সমস্যার সমাধান করি, তখন আমরা প্রবলেমটা আইডেন্টিফাই করি, যে আমরা ধরেন ওই 1000 ডেজ বলছি, বাচ্চার এই সময়টা ডেভেলপমেন্টের জন্য ইম্পর্টেন্ট, একটা প্রবলেম আইডেন্টিফাই করলাম, দেন আমি একটা সলিউশন অফার করছি। অথবা আমি বয়স্ক ভাতা বা বিধবা ভাতা এরকম একটা ভালনারেবল গ্রুপ টার্গেট করছি, দেন আমি একটা সাপোর্ট দিচ্ছি। কিন্তু আপনি যখন ফ্যামিলি ভাতা দিবেন, ফ্যামিলি কার্ড দিবেন বলছেন, যে এই কার্ডটা থাকলে ফ্যামিলি 2 থেকে 2,500 টাকা পাবে, এখানে আসলে প্রবলেমটা আইডেন্টিফিকেশান কি, মানে প্রবলেমটা কি, এখানে ফ্যামিলি থাকাটাই কি একটা প্রবলেম, ফ্যামিলি কি কোনো প্রবলেম, বা বাংলাদেশের সব ফ্যামিলিকে কেন আপনার টাকা দিতে হবে, ও ফেজ বাই ফেজ বলছেন সবাই পাবেন, তো কেন আমি সবাইকে টাকা অফার করছি, এখানে ফ্যামিলি তো কোনো সমস্যা না। তাহলে হচ্ছে কি, আমার কাছে মনে হয় যে এটা ভালো করে হোমওয়ার্ক করা হয় নাই এই অফারটা আমরা যখন করছি। কারণ আমি যদি বলি যে ভালনারেবল ফ্যামিলিগুলোকে আমি একটা সাপোর্ট দিব, তাহলে হতে পারে, দ্যাটস ফাইন, এরকম তো আমাদের প্রোগ্রাম আছে। তো এটা যেমন বিএনপি যেমন বেকার ভাতা দিবে বলছে, এই জিনিসটাও আমার কাছে মনে হয় যে বেকার ভাতাটা নিয়ে যদি একটু ইকোনমিস্টদের সাথে কনসাল্ট করতো, তাহলে আমাদের দেশে আসলে বেকার ভাতা বরং বেকারত্ব বাড়িয়ে দিবে, বরং এখানে আমাদের যে কর্মসংস্থান সৃষ্টির কথা বলেছে জামাত কর্মসংস্থান সৃষ্টি, জামাত বলছে যে আমরা বেকার ভাতা দিব না, আমরা কর্মসংস্থান সৃষ্টি করব। তবে জামাত আরেকটা অফার করেছে, সেটা হচ্ছে যে ওই বেকারত্বের সময়টাতে মানুষের যে ভালনারেবিলিটিটা আছে গ্র্যাজুয়েটদের, এখানে 2টা ভালনারেবিলিটি হয়। একটা হচ্ছে যে অ্যাপ্লাই করার সময় অনেক অ্যাপ্লিকেশন ফি দিতে হয় গভর্নমেন্ট জবগুলোতে, এটা তারা রাখবে না। আর দ্বিতীয়টা হচ্ছে যে এই সময়টাতে একদমই ভালনারেবল যারা, তাদের জন্য তারা একটা লোন অফার করবে। তো লোন দিলে হয় কি, এটা যেহেতু তাকে পরিশোধ করতে হবে, শুধুমাত্র যারাই ভালনারেবল, যার দরকার সে শুধু নিবে। কিন্তু আমি যদি বেকার ভাতা দিই, তাহলে হচ্ছে সবাই নিতে চাইবে, এবং এখানে আমি সিলেকশনটা ইভেন করতে পারবো না, কে বেকার, কে কোনো না কোনো ইনফর্মাল জব করতেছে। কারণ আমাদের দেশে ইনফর্মাল ইকোনমি হওয়ার কারণে আমরা সবার তো ট্রেস করতে পারি না, এবং ডিজিটাল ফুটপ্রিন্ট নাই বা পেচেক নাই। তো আমার মনে হয় এই বেকার ভাতা দেওয়ার প্রস্তাবনাটার ক্ষেত্রেও ভালো করে যদি হোমওয়ার্ক করা হতো, তাহলে বোঝা যেত যে এটা আসলে আমাদের দেশের মতো দেশের জন্য বেকার ভাতা বরং আরও বেকারত্ব বাড়িয়ে দিবে, এটা ক্ষতিকর হতে পারে। আর যেটা আরও বেশ কিছু প্রশ্ন তুষার ভাই বলেছেন, একটা হচ্ছে যে হয়রানি মামলার কথা, যে ডাক্তার শফিকুর জামাত কি প্রতিবাদ করেছে কিনা, এবং ডাক্তার শফিকুর রহমান একমাত্র রাজনীতিবিদ যিনি হচ্ছে 5ই আগস্টের পরে বলছেন যে কোনো ধরনের প্রতিশোধ কারো উপরে নেবা না, এবং এইটা
একটা বড় কারণ যে 5ই আগস্টের পরে যেরকম আশঙ্কা ইভেন আওয়ামী লীগও করেছিল যে লক্ষ লক্ষ মানুষ খুন হয়ে যাবে বা আরও ক্ষতিকর হবে, হয়েছে, কিছু না কিছু হয়েছে, সেটা না হলেও ভালো হতো, কিন্তু যেরকমটা এক্সপেক্ট করছিল মানুষ সেরকম কিছু হয়নি। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে ডাক্তার শফিকুর রহমান প্রথম থেকে করছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছেন, নিজের দলকে আহ্বান করছেন যে আমরা দেশটায় শান্তি চাই, কোনো ধরনের প্রতিশোধ নেবে না। কোনো ধরনের হয়রানি মামলার ব্যাপারে উনি বেশ কয়েকবার বলেছেন, উনি বলেছেন যে জামাত কোনো হয়রানি মামলা করে নাই, আমরা করব না, অন্যদেরকেও বলেছেন যেন কোনো হয়রানি মামলা না হয়, বাট যারা অপরাধ করেছে তাদের বিচার পাইতে হবে। তো এটা জামাত যেটি বলছিলেন যে সেটা ব্যাপারে জামাত কোনো প্রতিবাদ করেনি না, জামাত বেশ এতগুলো আটক হয়েছে, অন্তর্বর্তী সরকার নিজে হয়রানি মামলা করেছে। জামাতের জায়গা থেকে জামাত এটা বলেছে কোনো হয়রানি, জামাত ইভেন এখনকার ক্যাম্পেইনও জামাত বলেছে যে কোনো হয়রানি মামলা আমরা বরদাস্ত করব না, আগেও আমরা করিও না, এবং আমরা ওনাদেরকেও এটার ব্যাপারে আমরা বলেছি বা প্রতিবাদ করেছি। আর বিভাগীয় হাইকোর্টের বিষয়টা, আমি কোর্টের বিষয়ে কথা বলতে চাই না, বাট আমার কাছে যেটা মনে হয়েছে আলোচনায় আমি যেটা বুঝেছি যে আমাদের মামলাগুলো অনেক স্টাক হয়ে থাকে, হাজার হাজার মামলা বিচার বছরের পর বছর পড়ে থাকে। এটা যদি বিভাগীয় হাইকোর্ট বেঞ্চ করা যায় সেখানে তাহলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়ার একটা উপায় তৈরি হবে। তুষার ভাই বলেছেন এটা এরশাদের সময় প্রস্তাব করেছিল, তাহলে চেষ্টাও করেছিল, যদি বাস্তবায়ন করা সম্ভব হয়, যদি আমাদের এই উদ্দেশ্যে হয় যে আমাদের মামলাগুলো আমরা সলভ করব, তাহলে এটা হয়তো ভালো ব্যাপার হতে পারে। আর সময়কাল নির্ধারণের ব্যাপারটা আমার কাছে তুষার ভাই যদিও ক্রিটিক করেছেন যে এটা আদালতের উপর হস্তক্ষেপ কিনা, আমাদের কিছু আইনে তো আমরা এরকম করছি, যেমন নারী ও শিশুর নির্যাতন মামলা বা এরকম দ্রুত বিচার আইনের কিছু মামলা কিন্তু আমরা এরকম সময়সীমা নির্ধারণ করে দিই। ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জ আছে যে সময়সীমা নির্ধারণ করে দিলে অন্য জিনিস যদি একটু ফেসিলিটেট করতে না পারি তাহলে। চেকের মামলায় সময়কাল নির্ধারণ করা আছে যে কেউ যদি আপনাকে চেক করে মানে ডিফল্ট করে, আমি নিজে এরকম একজনের বিরুদ্ধে করেছি, আজকে 3 বছর ধরে চলে আছে। ওইটা সময় নির্ধারণ আছে, তাও হচ্ছে না, মানে তারপর সময় নির্ধারণ করে কোনো লাভ, রাইট সময় নির্ধারণ করে হচ্ছে না। ওই লোকের এই পর্যন্ত আত্মীয় মারা গিয়েছে মনে করেন 15 জন, সময় নাই এই কথা বলে, ওনার আর কিছুদিন মামলা চললো, উনি ছাড়া ওনার সমস্ত আত্মীয় মারা যাবে, কোর্ট দেখতেও চায় না যে আসলে মারা হয়েছে কিনা, মানে কোর্ট দেখতে চায় না ভ্যালিড রিজন কিনা। যদি কেউ বলে আমার খালা মারা গিয়েছে, খালু মারা গিয়েছে, অমুক অসুস্থ হয়েছে, এটা ভ্যালিড কিনা, ওটার জন্য কিন্তু মেডিকেলের সার্টিফিকেট দেওয়া উচিত, ডক্টরস উইটনেস রাখা উচিত যে আসলে ওনার ওই আত্মীয় অসুস্থ কিনা, শোনে আর টাইম দিয়ে দেয়। তো এই যে সিস্টেম নাই, ইনএফিশিয়েন্সি দূর করার পরিবর্তে আপনারা টাইম নির্ধারণ করে দিলে কি আসলে না, ডেফিনেটলি এটা একটা ভালো এডিশন যে আপনারা টাইম নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি এই টাইমটা যেন অ্যাকচুয়ালি বাস্তবায়নযোগ্য হয়। তাহলে যে ইনএফিশিয়েন্সি গুলো হয়, ধরেন এই যে কারা মারা গেল, এটার জন্য তো আমার ডকুমেন্ট দরকার, অথবা জায়গায় মূল কথা হচ্ছে আসলে আমরা বাস্তবায়ন করতে পারছি না, সেটি হচ্ছে আসলে। আমি জামাত এখানে যেমন বলছিল, যেমন দুর্নীতি দমন কমিশন এবং জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স নিয়ে জামাত কাজ করবে, এটা তো আমাদের এই জুলাই সনদের বা যে জুলাই সনদের সাথেও রিলেটেড আছে। তো আমার মনে হয় আমরা যদি মানে এইটার ব্যাপারে যদি রাজনৈতিক দলগুলো কমিটেড থাকি যে আমরা দুর্নীতি দমন কমিশন এবং জুডিশিয়ারিকে স্বাধীন করব কোনো ধরনের নির্বাহী বিভাগের হস্তক্ষেপ ছাড়া, তাহলেও অনেক কিছু আমার মনে হয় এই জটলাগুলো কিছুটা কমবে। আর ইফিসিয়েন্সির জায়গায় এইটা আমাদের সব সেক্টরের জন্য, ইভেন আমাদের যে রাজস্ব বোর্ড, সেখানেও যে পরিমাণ ইনএফিসিয়েন্সি এবং আমাদের ট্যাক্স আসছে না, ইনকাম ট্যাক্স কালেক্ট করতে পারছি না, আমরা ইনকাম ট্যাক্স কালেক্ট না করে আমরা ভ্যাট দিয়ে চালাই নিচ্ছি দেশটাকে, যেটা দিয়ে ধনী গরিব সবাইকে মানে সমানভাবে পে করতে হচ্ছে। তো আমার মনে হয় ইনএফিসিয়েন্সির জায়গায় এইটা জামাতের একটা বড় কমিটমেন্ট, গভর্নেন্সের জায়গায় দুর্নীতি এবং ইনএফিসিয়েন্সিগুলো। এবং জামাত স্পেশালি বলেছে, যেমন জামাত বলেছিল আমাদের ইকোনমিকটা আমরা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি বা বিজনেস ফ্রেন্ডলি করতে চাই। এই জন্য আমরা করেছি যে এখানে যে নানান জায়গায় রেড টেপ আছে, একটা বিজনেস স্টার্ট করতে হলে 21-22 জায়গায় তার সার্টিফিকেশন নিতে হয়, এগুলো একটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নিয়ে আসা, যেটার মাধ্যমে বিজনেস গ্রো করলে আমাদের কর্মসংস্থান বা অন্যান্য গ্রোথগুলো হবে।